সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত বহুব্রীহি উপন্যাসটির ৫ম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। সকাল ১০টার উপর বাজে। খাবার টেবিলে ফরিদের নাশতা সাজানো। ফরিদ নাশতা খেতে আসছে না, সে বাগানে বসে আছে। তাকে দেখেই মনে হচ্ছে সারা রাত ঘুম হয়নি। অঘুমজনিত ক্লান্তির সঙ্গে সঙ্গে এক ধরনের চাপা উত্তেজনাও তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। মিলিকে খবর পাঠানো হয়েছে। ফরিদ অপেক্ষা করছে মিলির জন্যে। মিলি ইউনিভার্সিটিতে যাবার জন্য তৈরি হয়েই নিচে নামল। মামার খোঁজে বাগানে গেল। কি ব্যাপার মামা? সারা রাত ঘুম হয়নি রে মিলি। তাতে তো তোমার খুব অসুবিধা হবার কথা না। প্রচুর ঘুম তোমার অ্যাকাউন্টে জমা আছে। বছরখানেক না ঘুমালেও তোমার কিছু হবে না। তোর কি খুব তাড়া আছে? হ্যাঁ আছে, 11টায় ক্লাস, এখন বাজে 10টা 10। আজকের ক্লাসটা না করলে হয় না? না হয় না। ব্যাপারটা কি বলে ফেলো। অদ্ভুত একটা আইডিয়া মাথায় চলে এসেছে। অন্ধকারে যেন একটা 1000 ওয়াটের বাতি জ্বলে উঠল। তাই নাকি? দুলাভাইয়ের মৎস্য ব্যাপারটা নিয়ে ভাবছিলাম, কি করে তাকে সাপোর্ট করা যায় এইসব ভাবতে ভাবতে প্রায় ঘুমিয়েই পড়েছি। হঠাৎ মাথার মধ্যে দপ করে 1000 পাওয়ারের বাতি জ্বলে উঠল। আমি ইউরেকা বলে লাফিয়ে উঠলাম। আইডিয়া পেয়ে গেলে? রাইট, আইডিয়া পেয়ে গেলাম। ছবি বানাবো। ছবি বানাবে মানে? দেশের মৎস্য সম্পদ নিয়ে একটা শর্ট ফিল্ম। মাছের জীবন কথা বলতে পারিস। মাছদের জীবনের আনন্দ বেদনার কাব্য। ছবির নামও ঠিক করে ফেললাম। ছবির নাম হে মাছ। হে মাছ? হ্যাঁ, হে মাছ। এই ছবি যখন রিলিজ হবে তখন চারদিকে হইচই পড়ে যাবে। মৎস্য সমস্যার A to Z পাবলিক জেনে যাবে। দুলাভাই যা চাচ্ছিলেন তাই হবে, তবে অনেক তাড়াতাড়ি হবে। এক গুলিতে যুদ্ধ জয় যাকে বলে। ছবি যে বানাবে, টাকা পাবে কোথায়? কোনো মহৎ কাজ কখনো টাকার অভাবে আটকে থাকে? তুই বল। মামা যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। একদিন ইউনিভার্সিটিতে না গেলে কি হয়? অনেক কিছু হয়। তুমি তোমার চিন্তা ভাবনা করতে থাকো, পরে শুনবো। ফরিদ সারা দুপুর দরজা বন্ধ করে বসে রইল। কাদেরের কাজ হলো কিছুক্ষণ পর পর চা এনে দেয়া। ফরিদ কোথায় যেন পড়েছিল, তামাকের নিকোটিন ক্রিয়েটিভিটিতে সাহায্য করে। কাদেরকে দিয়ে সিগারেট আনানো হলো। সিগারেটের ধোঁয়া মাথা ঘোরা, বমি ভাব এবং কাশি তৈরি ছাড়া অন্য কোনোভাবে সাহায্য করল না। দুপুরে ফরিদ কিছু খেল না, শুধু একটা টোস্ট বিস্কিট এবং 1/2 কাপ দুধ। কারণ ফুল স্টমাকে ক্রিয়েটিভ কাজ কিছু হয় না। জগতে বড় বড় ক্রিয়েটিভ কাজ করছে প্রতিভাবান ক্ষুধার্ত মানুষ। ক্ষুধার সঙ্গে প্রতিভার ঘনিষ্ঠ যোগাযোগ আছে। সন্ধ্যা নাগাদ হে মাছ চিত্রনাট্যের খসড়া তৈরি হয়ে গেল। প্রথম পাঠক সৈয়দ মোহাম্মদ কাদের। ফরিদ বলল, কেমন বুঝছিস কাদের? কাদের গাঢ় স্বরে বলল, বোঝাবুঝির কিছু নাই মামা, ফাটাফাটি জিনিস হয়েছে। ক্লাইম্যাক্সগুলি কেমন এসেছে? ক্লাইম্যাক্সের কথা কই আর কাম কি মামা, ফলে পরিচয়। এই দেখেন, শরীরের লোম খাড়া হইয়া গেছে, হাত দিয়া দেখেন। ফরিদ হাত দিয়ে দেখল। যে কোনো কারণেই হোক, কাদেরের গায়ের লোম সত্যি সত্যি খাড়া হয়ে আছে। কাদের, জি মামা, এখনো ফাইনাল করিনি, তবে মনে হচ্ছে তোকে একটা রোল দেব। কি কইলেন মামা? নৌকার হতদরিদ্র মাঝির ভূমিকা তোর পেয়ে যাবার সম্ভাবনা আছে। কাদের স্তম্ভিত, সে মূর্তির মতো বসে রইল, নড়াচড়া করতে পারল না। সোভান সাহেবের শরীর আজ বেশ ভালো, জ্বর নেই। ক্লান্তির ভাব ছাড়া তার কোনো শারীরিক অসুবিধাও নেই। তিনি যথারীতি বারান্দায় তার ইজি চেয়ারে বসে আছেন। তার কোলে বিশাল খাতা,
যার মলাটে লেখা মৎস্য সমস্যা। আজ আবার মৎস্য সমস্যা নিয়ে বসেছেন। বাংলাদেশের মাছের পূর্ণ তালিকা এখনো তৈরি হয়নি। ছোট প্রজাতির মাছগুলির এক এক অঞ্চলের এক এক নাম, এও এক যন্ত্রণা। রহিমার মা সোবহান সাহেবের সামনে বসে আছে, মাছের নাম বলছে। বেশ কিছু নাম সোবহান সাহেব তার কাছ থেকে পেয়েছেন। কি নাম বললে? দারকিনি মাছ। দারকিনি মাছ? সত্যি সত্যি এই নামে কোনো মাছ আছে, না বসে বসে বানাচ্ছ? দাঁড় কাকের কথা জানি, দাঁড়কিনি তো কখনো শুনিনি। আছে, আপনি লেহেন। পিতল্লা মাছ। পিতল্লা মাছ? যে, সেটা কেমন? খুব ছোট, লেজ আছে। ফাজলামি করছো নাকি রহিমার মা? লেজ তো সব মাছেরই আছে, এমন কোনো মাছ আছে যার লেজ নেই? থাকতেও পারে, আল্লাহর কুদরতের তো কোনো সীমা নাই। আচ্ছা, তুমি এখন যাও। নামটা লেখছেন তো, পিতল্লা মাছ। পিতলের লাহান রং, এই কারণে নাম পিতল্লা মাছ। সোবহান সাহেব পিতল্লা মাছ লিখলেন, তবে ব্র্যাকেটে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখলেন। আনিসকে দোতলার সিঁড়ি দিয়ে নামতে দেখা গেল, তার সঙ্গে টগর এবং নিশা। আনিস হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম স্যার। টগর এবং নিশা সঙ্গে সঙ্গে বলল, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার। যাচ্ছ কোথায় আনিস? কোথাও না, ওদের নিয়ে একটু হাঁটতে বের হয়েছি। আপনি কি করছেন? আমি মাছের নাম লিখছি। তোমাকে বলেছিলাম না, মৎস্য সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করছি। আমাদের দেশ হচ্ছে মাছের দেশ, অথচ মাছের কি ভয়াবহ আকাল। তা তো বটেই। 2 মিনিট দাঁড়াও তো আনিস, আমি নামগুলি তোমাকে পড়ে শোনাচ্ছি, দেখো কোনো নাম বাদ পড়েছে কিনা। সোবহান সাহেব পড়তে শুরু করলেন। রুই, কাতল, মৃগেল, পাঙ্গাস, চিতল, বোয়াল, কালিবাউস, নানিদ, চিংড়ি, কই, মাগুর, শিং, পুঁটি, শোল, মহাশোল, রিঠা, ভেটকি, ট্যাংরা, খৈলসা, কাইক্কা, পাবদা, লাটি, বাতাসি, আইড়, বাইম, তোপসে, নলা, ফৈল্লা, দারকিনি, পিতল্লা। কিছু কি বাদ পড়লো আনিস? আনিস কিছু বলার আগেই নিশা বলল, ইলিশ বাদ পড়েছে স্যার। সোবহান সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। সত্যি সত্যি ইলিশ বাদ পড়েছে। এটা কি করে হলো? আসল মাছটাই বাদ পড়ে গেল। সোবহান সাহেব ক্ষীণ স্বরে বললেন, এটা কেমন করে হলো আনিস? এত বড় ভুল কি করে করলাম? আনিস হাসি মুখে বলল, এটা কোনো বড় ভুল না স্যার, খুবই সাধারণ ভুল, যা আমরা সবসময় করি। যে জিনিস চোখের সামনে থাকে তাকে আমরা ভুলে যাই। যে ভালোবাসা সবসময় আমাদের ঘিরে রাখে তার কথা আমাদের মনে থাকে না, মনে থাকে হঠাৎ আসা ভালোবাসার কথা। ঠিকই বলেছ আনিস। স্যার যাই, আসসালামু আলাইকুম। তিনি জবাব দিলেন না। টগর বলল, স্যার যাই, আসসালামু আলাইকুম। নিশাও বলল, স্যার যাই, আসসালামু আলাইকুম। সোবহান সাহেব হেসে ফেললেন। হঠাৎ তার কাছে মনে হলো এই পৃথিবী বড়ই আনন্দের স্থান। এই পৃথিবীতে বাস করতে পারার সৌভাগ্যের জন্যে তিনি নিজের প্রতি খানিক ঈর্ষা অনুভব করতে লাগলেন। খাবার টেবিলে হে মাছের চিত্রনাট্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। খেতে বসেছে মিলি এবং ফরিদ। মিলির চিত্রনাট্য বিষয়ক কথাবার্তা শোনার আগ্রহ নেই, কিন্তু ফরিদ শোনাবেই।
ফরিদ গম্ভীর গলায় বলছে, সব মিলিয়ে চরিত্র হচ্ছে 4টি: জেলে, জেলের স্ত্রী, খেয়া নৌকার মাঝি এবং একটা চোর। মিলি বলল, মাছ নিয়ে ছবি, এর মধ্যে আবার চোর কেন? পুরোটা না শুনেই কথা বলিস, এটাই হচ্ছে তোর সমস্যা। চোরের প্রয়োজন আছে বলেই চোর আছে। একটা হাই ড্রামা স্টোরি, এখানে টেনশন বিল্ড আপ করতে চোর লাগবে। জেলের নিজস্ব কোনো নৌকা নেই, সে খেয়া নৌকায় করে মাছ মারতে বের হয়েছে। সেই নৌকায় বসে আছে একজন চোর। ওপেনিং শটে নৌকা দেখা যাচ্ছে। দিনের অবস্থা ভালো না, ঢেউ উঠেছে, নৌকা টালমাটাল করছে। ফার্স্ট ডায়ালগ জেলে দিচ্ছে, ক্যামেরা জুম করে জেলের মুখে চলে গেল। মিলি, শুনছিস তো কি বলছি? হ্যাঁ, শুনছি। জেলে বলল, ও মাঝি ভাই, একখান গীত গান। মাঝি বলল, প্যাডে যদি ভাত না থাহে গীত আইব কেমনে? জেলে বলল, কথা সত্য, নদীত নাই মাছ। তখন হঠাৎ কি মনে করে যেন মাঝি গান ধরল, ও আমার সোনা বন্ধুরে, ও আমার রসিয়া বন্ধুরে। এই গানের সঙ্গে সঙ্গে জাল ফেলা হবে। ক্যামেরা মাঝির মুখ থেকে কাট করে চলে যাবে জালে, সেখান থেকে কাট করে পানিতে, কাট করে লং শটে নৌকা, কাট মিড ক্লোজ আপে তোর মুখ। আমার মুখ মানে? জেলের স্ত্রীর ভূমিকায় তুই অভিনয় করছিস। দুঃখ, অভাব, অনটনে পর্যুদস্ত বাংলার শাশ্বত নারী। হৃদয়ে মমতার সমুদ্র, পেটে ক্ষুধার অগ্নি। মামা, তোমার এইসব ঝামেলায় আমি কিন্তু নেই। আমি কি বাইরে থেকে আর্টিস্ট আনবো নাকি? নিজেদেরই কাজ করতে হবে। আমি পৃথিবীকে দেখিয়ে দেব অভিনয়ের অজানে না এমন সব মানুষ নিয়েও ছবি হয়, এবং এ ক্লাস ছবি হয়। ডায়ালগ মুখস্থ করে ফেলবি, পরশু থেকে রিহার্সাল। মিলি বিরক্ত গলায় বলল, তোমার এই পাগলামির কোনো মানে হয় মামা? মুখে বললেই ছবি হয়ে যাবে, টাকা পয়সা লাগবে না? আমার কি টাকা পয়সার অভাব? দুলা ভাইয়ের কাছে আমার কত টাকা জমা আছে তুই জানিস? প্রয়োজন হলে মগবাজারের বাড়ি বিক্রি করে দেব। মরদ কা বাত, হাতি কা দাঁত। একবার যখন বলে ফেলেছি, হবে না, শুধু শুধু। আগেই টের পেয়ে গেছি শেষ পর্যন্ত কিছু হবে না। জীবন সম্পর্কে এমন পেসিমিস্টিক ভিউ রাখবি না, মনটাকে বড় কর। আর কে কে অভিনয় করছে তোমার এই ছবিতে? এখনো ফাইনাল হয়নি, ডাক্তার ছোকরাকে বলে দেখব। আর দেখি নতুন ভাড়াটে আনিস রাজি হয় কিনা। ওরা ছবিতে অভিনয় করবে কেন? শিল্পের প্রতি মমত্ববোধ থেকে করবে, মহৎ কাজে শরিক হবার স্পিরিট থেকে করবে। আনিস ছোকরাকে আজ রাতেই ধরব। মিলি তাকিয়ে আছে মামার দিকে। সে যে খুব উৎসাহ বোধ করছে তা মনে হচ্ছে না। আনিস, আছো নাকি? আনিস দরজা খুলল। ফরিদকে দেখে অবাক হলেও ভাবভঙ্গিতে তার কোনো প্রকাশ হলো না। সে হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি করে বললাম, কিছু মনে করোনি তো? আমি মিলির মামা। জি আমি জানি। আসুন, ভেতরে আসুন। ভেতরে যাব না, কাজের কথা সেরে চলে যাব। খুব ব্যস্ত। ছবির স্ক্রিপ্ট করছি, মাছ নিয়ে শর্ট ফিল্ম বানাচ্ছি। নাম হচ্ছে হে মাছ। তাই নাকি? হ্যাঁ তাই। এখন কথা হচ্ছে, তুমি কি ছবিতে অভিনয় করবে? এক গাদা কথা বলার দরকার নেই, বলো হ্যাঁ কিংবা না। আনিস হকচকিয়ে গেল। কেউ তাকে অভিনয়ের জন্য ডাকতে পারে তা তার মাথায় কখনো আসেনি। ফরিদ বলল, আমার ছবিতে একটা চোরের ক্যারেক্টার আছে, এজন্যই তোমার কাছে আসা, নয়তো আসতাম না। তোমার চেহারায় একটা চোর চোর ভাব আছে। আনিস হতভম্ব হয়ে বলল, আমার চেহারায় চোর চোর ভাব আছে? হ্যাঁ আছে। আনিস বিস্মিত গলায় বলল, নিজের সম্পর্কে আজে বাজে অনেক কথা শুনেছি, কিন্তু আমার চেহারা চোরের মতো এটাই প্রথম শুনলাম।
সত্যি কথা আমি পেটে রাখতে পারি না, বলে ফেলি। তুমি আবার কিছু মনে করনি তো? জি না, কিছু মনে করিনি। অভিনয় করবে নাকি করবে না? করব। এই জীবনে অনেক কিছুই করেছি, অভিনয়টাই বা বাদ থাকবে কেন? ফরিদ হৃষ্ট চিত্তে নিচে নেমে এলো। এখন ডাক্তার ছোকরা রাজি হলে কাজ শুরু করা যায়। তবে ছোকরার ব্রেইন বলে কিছু নেই, তার কাছ থেকে অভিনয় আদায় করা কষ্ট হবে। বেটা হয়তো রাজিও হতে চাইবে না। ফরিদের ধারণা ডাক্তার এবং ইঞ্জিনিয়ার এই দুই সম্প্রদায় অভিনয় কলার প্রতি খুব উৎসাহী নয়। আজ রাতে ব্যাপারটা ফয়সালা করে ফেললে কেমন হয়? ফরিদ কাদেরকে পাঠালো মনসুরকে ডেকে আনতে। মনসুর সঙ্গে সঙ্গে চলে এলো। মনে হলো যেন কাপড় পরে বাড়িতে আসার জন্যে তৈরি হয়েই ছিল। মনসুরের সঙ্গে ফরিদের নিম্নলিখিত কথোপকথন হলো। ফরিদ বলল, তোমাকে একটি বিশেষ কারণে ডেকেছি। অসুখ বিসুখের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। মনসুর বলল, জি বলুন। আচ্ছা, স্ত্রী হিসাবে মিলি কি তোমার জন্যে মানানসই হবে বলে তোমার মনে হয়? মিলি আবার একটু বেঁটে, ভেবে চিনতে বলো। মনসুর তোতলাতে তোতলাতে বলল, জি মামা, অবশ্যই হবে। বেঁটে কি বলছেন? পারফেক্ট হাইট। মানে আমার ধারণা, মানে মিলির স্বামী হিসেবে নিজেকে মানিয়ে নিতে পারবে? অবশ্যই পারবো, 100 বার পারবো। তাহলে কাল থেকে রিহার্সাল শুরু করে দাও। মনসুর বিস্মিত হয়ে বলল, কিসের রিহার্সাল মামা? মিলি করবে জেলের স্ত্রীর ভূমিকা, আর তুমি হচ্ছ জেলে। আমি মামা কিছুই বুঝতে পারছি না। ছবি বানাচ্ছি, শর্ট ফিল্ম। সেখানে তোমার ভূমিকা হচ্ছে অভাব অনটনে পর্যুদস্ত জেলে, আর মিলি তোমার স্ত্রী। ছবির কথা বলছেন? অফকোর্স ছবির কথা বলছি। তুমি কি ভেবেছিলে? মনসুর শুকনো গলায় বলল, 1 গ্লাস ঠান্ডা পানি খাবো। 1 গ্লাস ঠান্ডা পানি এলে মনসুর ক্ষীণ স্বরে বলল, মিস মিলি কি আমার সঙ্গে অভিনয় করতে রাজি হবেন? সে তো রাজি হয়েই আছে। তাই নাকি? আর 1 গ্লাস পানি খাবো। মনসুর দ্বিতীয় গ্লাস পানি খেয়ে কাঁপা কাঁপা গলায় জানালো যে সে অতি আগ্রহের সঙ্গে মিস মিলির সঙ্গে অভিনয় করবে। তুমি আগে অভিনয় করেছ? জি না। অসুবিধা হবে না, আমি শিখিয়ে দেব। অভিনয় কঠিন কিছু না। জাল ফেলতে জানো? জি না। শিখে নেবে। জি আচ্ছা। মাথাটা কাল পরশু কামিয়ে ফেলো। ডাক্তার হকচুকিয়ে গেল। ঢোক গিলে ভয়ে ভয়ে বলল, কি বললেন মামা? মাথাটা কামিয়ে ফেলতে বললাম। জেলেদের মাথায় থাকে কদম ছাট চুল। মাথা না কামালে ওই জিনিস কোথায় পাবো? কোনো অসুবিধা আছে? জি না, কোনো অসুবিধা নেই। আপনি যা বলবেন তাই করব। ভেরি গুড। অভিনয় নিয়ে মিস মিলির সঙ্গে একটু কি কথা বলতে পারি? ফরিদ বিরক্ত হয়ে বলল, তার সঙ্গে আবার কি কথা? সে অভিনয়ের জানেটা কি? যা জানতে চাইবে আমাকে প্রশ্ন করলেই জানবে। ডাক্তার বলল, জি আচ্ছা। ফজরের নামাজ শেষ করে সোভান সাহেব তসবিহ হাতে বাগানে খানিকক্ষণ হাঁটেন। আজও তাই করছেন। হঠাৎ মনে হলো কে যেন গেইটে টোকা দিচ্ছে। এত ভোরে কে আসবে এ বাড়িতে? তিনি বিস্মিত হয়ে গেট খুললেন। বিলু দাঁড়িয়ে আছে। ব্যাপারটা বিশ্বাসই হলো না। বিলুর মেডিকেল কলেজ খোলা, কদিন পরেই পরীক্ষা। এ সময় সে ঢাকা আসবে কেন?
আনন্দ ও বিস্ময়ে সোভান সাহেব অভিভূত হয়ে গেলেন। আরে তুই, বিলুমা, তুই? বিলু বেবি ট্যাক্সি ভাড়া মেটাতে মেটাতে বাবার দিকে তাকিয়ে হাসল। ভোরবেলার আলোয় হলুদ রঙের শাল জড়ানো বিলুকে অপ্সরীর মতো লাগছে। তার এই মেয়ে বড় সুন্দর। স্বর্গের সব রূপ নিয়ে এই মেয়ে পৃথিবীতে চলে এসেছে। ভাড়া মিটিয়ে রাস্তার উপরই বিলু নিচু হয়ে বাবার পা স্পর্শ করল। নরম গলায় বলল, তুমি এত রোগা হয়ে গেছো কেন বাবা? সোভান সাহেবের চোখে পানি এসে গেল। তার বড় মেয়ের সামান্য কথাতেই তার চোখ ভিজে ওঠে। তিনি ধরা গলায় বললেন, কলেজ ছুটি নাকি রে মা? ছুটি না, ছাত্ররা মারামারি করে সব বন্ধ করে দিয়েছে। একমাত্র আমাদের মেডিকেল কলেজটাই খোলা ছিল, ওইটাও বন্ধ হলো। একা এসেছিস? না, সব মেয়েরা একসঙ্গে এসেছি। সন্ধ্যাবেলা লঞ্চে উঠলাম, ঢাকা পৌঁছলাম রাত 3টায়। একটু সকাল হতেই চলে এসেছি। ভালো করেছিস মা, খুব ভালো করেছিস। সোভান সাহেবের ইচ্ছা করছে চেঁচিয়ে বাড়ির সবার ঘুম ভাঙাতে। তিনি তা করলেন না। নিজেই রান্নাঘরে গিয়ে গ্যাসের চুলায় কেতলি বসিয়ে দিলেন। বড় মেয়ের সঙ্গে কিছু সময় একা একা থাকার আনন্দও তো কম নয়। দুজন চায়ের কাপ নিয়ে বসেছে। বিলু এক হাতে বাবাকে জড়িয়ে রেখেছে। তার এত ভালো লাগছে। বাসার খবর বলো বাবা। কোন খবরটা শুনতে চাস? মামা নাকি ছবি বানাচ্ছে, মিলি চিঠি লিখেছিল। সোভান সাহেব মুখ বিকৃত করে বললেন, গাধাটা বড় যন্ত্রণা করছে। টিয়ারসেল কি করছে, বিকেলে বাসায় থাকা মুশকিল। বিলু আপন মনে হাসল। ফরিদ তার খুবই পছন্দের মানুষ। বিলু হালকা গলায় বলল, মামার পাগলামি কমেনি। না, বেড়েছে। আমার মনে হয় কিছুদিন পর তালা বন্ধ করে রাখতে হবে। ধরে বেঁধে মামার একটা বিয়ে দিয়ে দাও। ওসব কথা মনেও আনবি না। একটা মেয়ের জীবন নষ্ট করার কোনো মানে হয়? বিলু চায়ের কাপ হাতে নিয়ে ঘর থেকে ঘরে ঘুরতে লাগল। মাত্র 4 মাস পরে সে ফিরেছে, অথচ মনে হচ্ছে যেন কত যুগ পরে ফিরল। সব কেমন যেন অচেনা। আরে আফা, কোন সময় আইলেন? হে, কি তাজ্জব! বিলু প্রথম দেখায় চিনতে পারল না। অবাক হয়ে তাকিয়ে রইল। চোখে চশমা, মুখ ভর্তি দাড়ি, চেনা ভঙ্গিতে কে যেন হাসছে। আফা, আমি কাদের। তুমি দাড়ি কবে রাখলে কাদের? সিনেমায় পাঠ করতেছি আফা, মামার সিনেমা। আমার হিরোর পার্ট, খেয়া নৌকার মাঝি। তাই নাকি? খেয়া নৌকার মাঝির বুঝি দাড়ি রাখতে হয়? ডিরেক্টর সব চাইছে। বিলু হেসে ফেলল। হাসতে হাসতে বলল, তোমরা বেশ সুখে আছো বলে মনে হচ্ছে। আর সুখ? সিনেমায় কাজ করা কি আফা সোজা যন্ত্রণা? চিন্তা ভাবনা আছে না? এটা কি পানি ভাত যে মরিচ দিয়ে $1 দিলাম আর মুখের মধ্যে ফেললাম? বিলু অনেক কষ্টে মুখের হাসি আটকালো। তার খুব মজা লাগছে। কাদেরের মুখও আনন্দে উজ্জ্বল। কাদেরের ধারণা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলা হচ্ছে বিলু আফা। এ বাড়ির সবাই তাকে তুই করে বলে, একমাত্র বিলু আফা বলে তুমি করে। 1 গ্লাস পানির দরকার হলে বিলু আফা জনে জনে হুকুম দেয় না, নিজের পানি নিজে নিয়ে আসে। একবার কাদেরের জ্বর হলো। চাকর বাকরের জ্বর হলে কে আর খোঁজ করে? ঘরের এক কোনায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকতে হয়। কাদের তাই করেছে, শুয়ে আছে। জ্বর খুব বেশি। চারপাশে পৃথিবী কেমন হলুদ হলুদ লাগছে, আচ্ছন্নের মতো অবস্থা। এমন সময় লক্ষ্য করল কে যেন তার মাথায় পানি ঢালছে, ঠান্ডা পানি। বড় আরাম লাগছে। কাদের চোখ মেলে দেখে বিলু
এক মনে পানি ঢালছে এবং রহিমার মাকে কড়া গলায় বলছে, জ্বর এত বেড়েছে, তুমি লক্ষ্য করলে না? এটা কেমন কথা রহিমার মা? 104 টেম্পারেচার। কত সময় ধরে এরকম জ্বর কে জানে? রহিমার মা বলল, আমার দেন আফা, আমি পানি ঢালি। থাক, তোমার আর কষ্ট করতে হবে না। তবে তোমার উপর আজ আমি খুব রাগ করেছি। সে প্রবল জ্বরের ঘোরের মধ্যে কাদের ঠিক করে ফেলল বড় আপার জন্যে যদি কোনোদিন প্রয়োজন হয় সে জীবন দিয়ে দিবে। বড় আপার যদি কোনো শত্রু থাকে তাকে খুন করে সে ফাঁসি যাবে।